সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর মেজবাউল আজম সওদাগর, বাম দিকে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামশেদ আলম। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 15 জুলাই 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 কামরুজ্জামান ও কাদের মোল্লার 5 দিনের রিমান্ড। 2012 ইলিয়াসের গুম তদন্তে জাতিসংঘের বিশেষ দল আসছে। 2013 যাত্রাবাড়িতে সাংবাদিক সহ গুলিবিদ্ধ 4। 2014 ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক পেটানোর ঘটনায় 12 ছাত্রলীগ কর্মী বহিষ্কার। 2015 বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। 2016 মুন্সিগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত 2। 2017 বিএনপির সভা শুরুর আগেই হামলা, আহত 7। 2018 সাতক্ষীরা ও ভালুকায় বন্দুকযুদ্ধে নিহত 3। 2019 HM এরশাদের বিদায়। 2021 8 মাস পড়ে আছে আইসিইউ, অভাব জনবলের। 2022 অস্ত্র মামলার রায় ঘোষণার ধার্য তারিখে নূর হোসেন অনুপস্থিত, জেল সুপারকে শোকজ। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি প্রফেসর মেজবাউল আজম সওদাগর, আপনার কাছ থেকে। 2014 সালের একটি সংবাদে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক পেটানোর ঘটনায় 12 ছাত্রলীগ কর্মী বহিষ্কার। সাংবাদিক পেটানো, মিডিয়া হুমকি, মামলা, আটক, এসব কি প্রমাণ করে শেখ হাসিনা সরকার একেবারে ফ্যাসিবাদী এবং সাংবাদিক বিরোধী একটি শাসন ব্যবস্থা চালু করেছিল কিনা? আমরা জানি যে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এবং শেখ হাসিনা বারবার গণতন্ত্রের বয়ান দিয়ে কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করে বসেছিলেন। তারপরেও গণমাধ্যমের এই যে মুখোমুখি অবস্থান, আমরা দেখেছি সাগর রুনির রক্তাক্ত লাশ, এবং শুনেছি যে কারোর বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব সরকারের না। তাহলে সরকারের দায়িত্ব কি? আসলে গণমাধ্যমের ত্রুটি চেপে ধরার মুখ্য উদ্দেশ্য ছিল কি আসলে ফ্যাসিবাদ কায়েম করার দীর্ঘ পরিকল্পনা নিয়েই তারা রাষ্ট্র শাসন ক্ষমতা দখল করেছিল কিনা? একটি রাষ্ট্রে যখন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হওয়ার যখন শুরুর পর্যায়ে থাকে, তখন আস্তে 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 গভর্নমেন্ট এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করে যে ফ্যাসিবাদী শাসনটা কিভাবে সাস্টেইন করবে রাষ্ট্রে, সোসাইটিতে, পলিটিক্সে। এই সাস্টেইন করার কতগুলো সুনির্দিষ্ট কতগুলো ক্রাইটেরিয়া আছে। তো গভর্নমেন্ট পরিকল্পিতভাবে কিন্তু এই প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে একটা একটা করে হাত দেয়। আপনি যেমনটি বললেন যে সাংবাদিক, এই সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, রাষ্ট্রের যে স্বৈরতান্ত্রিক এস্টাবলিশমেন্টের যত লুপহোলস আছে সবগুলোকে সাংবাদিকরা, এবং জনগণের কণ্ঠ হিসেবে, ভয়েস হিসেবে গণমাধ্যম কাজ করে বা কথা বলে। তখন এই যে গণমাধ্যম যাতে সেই কাজটা সঠিকভাবে করতে না পারে, তো সেটার জন্য মানে জার্নালিস্ট রিপ্রেশনের দিকে গভর্নমেন্ট চলে যায়।
এবং নট অনলি জার্নালিস্টদের উপর রিপ্রেশন করে, সোশ্যাল ভয়েসগুলো তারা ভয়েসগুলো তার নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু ফ্যাসিবাদকে যখন থিওরিটিক্যালি আমরা পড়াশোনা করি, এখানে একটা কথা আছে স্পিচ ক্রিমিনালাইজেশন বলতে একটা কথা আছে। অর্থাৎ আপনি কোনো একটা কথা বলছেন, এই কথাটাকে ক্রিমিনালাইজ করে তোলা, মানে আপনার কথা বলেছেন, আপনি এই কথাটা আপনার একটা বড় অপরাধ, আপনি একজন বড় রাষ্ট্রের মুখোমুখি মুখোমুখি স্পিচ ক্রিমিনালাইজেশন বলে এটাকে, এটা সামনে আনা হয়। এটা ফ্যাসিজমের একটা টেকনিক, এটা অবশ্যই করতে হবে। আইদার ফ্যাসিজম টিকে থাকবে অথবা টিকে থাকতে হলে তাকে এটা করতে হবে, আর যদি সে এটা করতে না পারে তাহলে ফ্যাসিজমের মৃত্যু অবধারিত। এই জন্য যখন ফ্যাসিবাদী ব্যবস্থা যখন কায়েম হয়, তখন কিন্তু গভর্নমেন্টকে অবধারিতভাবে এই টেকনিকগুলোকে তাকে অ্যাপ্লাই করতে হবে এবং তাকে টিকে থাকতে হবে, এর বিকল্প তার হাতে কোনো কিছু থাকে। এবং ফ্যাসিজমের চর্চার শুরুতে এই কাজটি করেছেন এবং তারা তাদের নিজস্ব কিছু প্রচার মাধ্যম তৈরি করেন, যেখানে তারা তাদের ভালো জিনিসগুলো সবকিছুই এক ধরনের পজিটিভ অ্যাপ্রোচ দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ মিডিয়াকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা। নট অনলি মিডিয়া, রাষ্ট্রের যে আরো অন্যান্য ইনস্টিটিউশনগুলো আছে, প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ফ্যাসিস্ট রিজিমের কন্ট্রোলে নিয়ে আসা, তাদের ইশারায় সবকিছু চলবে। আর একটা জিনিস আছে যেটাকে বলা হয় পার্সোনালিটি কাল্ট পলিটিক্স, অর্থাৎ ব্যক্তি পূজার রাজনীতি। ফ্যাসিজমে একজন ব্যক্তিকে মহান হিসেবে দেখানো হয়। ফ্যাসিস্ট রিজিমের সময় ওই দেশের গণমাধ্যমগুলো এই কাল্ট তৈরিতে তারা প্রচারকের ভূমিকা অবতীর্ণ হয়। ঠিকই বলেছেন আপনি, যে পলিটিক্সটাকে এইভাবে নিয়ে আসা হয় এবং মিডিয়াকে এইভাবে ব্যবহার করা হয় কাল্ট তৈরি করার জন্য। এবং আপনি দেখবেন যে ছবি টাঙানোর ব্যাপারটা আপনি খেয়াল করবেন, প্রত্যেকটা অফিসে ম্যান্ডেটরি ছবি টাঙানো, এবং ওই ছবি যদি আপনার হাত থেকে ভুল করে পড়ে যায়, তারপরে আপনি একজন অপরাধী। আপনি জানেন যে দু একদিনের মধ্যে একটা ফেসবুক পোস্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মালয়েশিয়ায় এক ভদ্রলোক একটা ছবির অবমাননা করেছিল, একটা সম্ভবত তৎকালীন ফ্যাসিস্ট রেজিমের যে নেত্রী ছিলেন তার একটা ছবির অবমাননা করেছিল, এরকম বলা হয়। সাথে সাথে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং তিনি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটুকু আমি দেখলাম, যে তিনি এটার জন্য অনেক হয়রানির শিকার হচ্ছেন। রাইট, এটা করার পরে আবার তাকে জানানো হয়েছে যে আপনার পাসপোর্টের এখন আর নিষিদ্ধ না, আপনি পাসপোর্ট অফিসে আসলে পতনের পরে যে এখন আপনি আসলে আপনার পাসপোর্টটা পেয়ে যাবেন। মানে অর্থাৎ তার একটা ছবিকে অবমাননা করেছে, এবং কিভাবে অবমাননা করেছে, কি হয়েছে আমরা কিন্তু কিছুই জানি না। আসল কথা হচ্ছে যে তিনি মানে ভিন্ন মত পোষণ করেছিলেন কিনা, সহমত পোষণ করলেও তাকে মানে সাইজ করতে হবে বা শায়েস্তা করতে হবে, এটার একটা কৌশল ছিল। ডিসেন্ট সাপ্রেশন যেটাকে আমরা বলি, আসলে মূলত যে ডিসেন্ট সাপ্রেশনের জন্য যে ফেজগুলা তাদেরকে একটা একটা করে চিহ্নিত করে এবং তাদের প্রতি গোয়েন্দা নজরদারি চালানো হয়, তাদের হাঁটতে ভুল হচ্ছে কিনা, কথা বলতে ভুল হচ্ছে কিনা, ব্যক্তি জীবন বিষিয়ে তোলা হয় তার, এবং তার প্রত্যেকটা কাজে পুলিশি নজরদারি এমন থাকে যে ভুলের জন্য অপেক্ষা করে, ছোট্ট একটা অজুহাত খুঁজে পাওয়া, এই অজুহাতটা পাওয়ার সাথে সাথে তার উপর অপারেশন সাপ্রেশন, আইনের অপপ্রয়োগ হয়। এবং সেটা তো আছেই, মানে প্রত্যেকটা, মানে ফ্যাসিজম হচ্ছে একটা মেকানিজম, ওই মেকানিজমের মধ্যে তাকে ফেলানো, মানে সাধারণ মানুষকে বা ভিন্ন মতের মানুষকে মেকানিজমের মধ্যে ফেলে দেওয়া হয়, এবং এই মেকানিজমের আউটপুটটাই হচ্ছে একেবারে হয় রাষ্ট্রদ্রোহ, না হয় কঠিন পানিশমেন্ট। এবং এই পুরো মেকানিজমটাই হচ্ছে একটা ফ্যাসিবাদকে সাস্টেইন করার একটা স্ট্র্যাটেজি এবং টেকনিক, এবং শেখ হাসিনার শাসন আমরা সেটাই দেখেছি। হ্যাঁ, এটাকে থিওরিটিক্যালি আমাদের দেশে শেখ হাসিনার যে লাস্ট 15 বছর 7 মাসের যে দুঃশাসন বা শাসন যেটিই বলেন না কেন, এটি কি আসলে একাডেমিক বা ইনস্টিটিউশনাল রিসার্চের প্রয়োজনীয়তা রাখে কিনা? থিওরিটিক্যাল যে ফিচার্সগুলো আছে, যে কোনটাকে আমরা ফ্যাসিবাদ বলবো, আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে প্রত্যেকটা ফিচার্সের উপস্থিতি ছিল বাংলাদেশে। এবং আরেকটা জিনিস বলা হয় যে এক্সট্রিম ন্যাশনালিজম পরিচালনা করতো। অনেকে বলে যে এক্সট্রিম ন্যাশনালিজম, এরকম তো কোনো কিছু ছিল না। এক্সট্রিম ন্যাশনালিজমও প্রমাণ করা সম্ভব। মানে শেখ হাসিনা সবসময় দেখাইতো একটা জিনিস, আপনি দেখবেন যে ট্যাগিং পলিটিক্স বাংলাদেশে ছিল। মানে আপনি কিছু একটা বললেই আপনাকে বলা হতো যে আপনি বিএনপি অথবা আপনি জামাত, এবং আপনি মুক্তিযুদ্ধের বিরোধী। এই মুক্তিযুদ্ধের বিরোধীটার কথাটা বলার মধ্য দিয়ে সে দেখাইতো যে আমরা হচ্ছে সবচেয়ে বেশি ন্যাশনালিস্ট, মানে দে আর ব্লু ব্লাড, আমরা হচ্ছে দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমরাই দেশের জন্য একমাত্র, দেশ রক্ষার, দেশকে সিকিউর করার জন্য একমাত্র শক্তি হচ্ছে আমরা, অন্য কেউ নাই। এই জন্য কোনো বিকল্প নেই। হ্যাঁ, প্রো পাকিস্তানি,
প্রো জামাত, প্রো বিএনপি, এই ট্যাগিং গুলো করা হতো। করার মধ্য দিয়ে সে দেখাইতো যে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরাই হচ্ছে একজন কর্তা, রক্ষাকর্তা, আর কেউ নাই। এইখানে তার এক্সট্রিম ন্যাশনালিজমের পরিচয় পাওয়া। অন্য যে ফিচারগুলো আমি কয়েকটা বলবো, একটা হচ্ছে পার্সোনালিটি কাল্ট পলিটিক্স, একটা হচ্ছে আপনার স্পিচ ক্রিমিনালাইজেশন যেটাকে বলে, সেটাও এখানে উপস্থিত ছিল, আপনাকে যেটা একটু আগে আমি ব্যাখ্যা করলাম। আরটা হচ্ছে ডিসেন্ট, সাপ্রেশন অফ ডিসেন্ট, ভিন্ন মত পোষণ করলেই আপনি শেষ, আপনাকে ওই ফ্যাসিস্ট মেকানিজমের মধ্যে ফেলা হচ্ছে। তারপর ভায়োলেন্ট প্যারামিলিটারিজম যেটাকে বলা হয়, এই শাসনের মধ্যে ভায়োলেন্ট প্যারামিলিটারিজম ছিল, অর্থাৎ মিলিটারিকে ব্যবহার করা হয়েছিল, আর্মিকে ব্যবহার করা হয়েছিল ভিন্ন মত পোষণের জন্য। আপনি দেখবেন যে র্যাবের মধ্যে আর্মি ছিল, আপনি ডিজিএফআই এর কথা যদি দেখেন, ডিজিএফআই মানুষকে নজরদারি করতো কে ভিন্ন মত পোষণ করছে। অর্থাৎ ফ্যাসিবাদের প্রত্যেকটা উপাদান এই শেখ হাসিনার শাসনের মধ্যে উপস্থিত ছিল। এটি নিয়ে আসলে ইনস্টিটিউশনাল রিসার্চ অনেক বেশি জরুরি। জামশেদ ভাই, আপনি একজন রাজনীতি সচেতন মানুষ, মেজবা ভাই যেটি বললেন যে আসলে শেখ হাসিনার যে গত 15 বছর 7 মাসের শাসন বলেন, দুঃশাসন বলেন, সেটি নিয়ে একাডেমিক ডিসকাশন জরুরি। এবং তিনি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যে ফ্যাসিজমের সবগুলো অর্গান বা সবগুলো উপাদান এখানে উপস্থিত পাওয়া যায়। হ্যাঁ, এবং আমরা যে দুঃশাসনের মধ্য থেকে বেরিয়ে এসেছি, আজকে জুলাই, আরেক জুলাই বসে 2025-এর জুলাই আমরা আলোচনা করেছি, এই যে দুঃশাসন এবং তারপরে যে এত রক্ত, এত লাশ, এত তারুণ্যের যে আত্মত্যাগ, এই ত্যাগ থেকে আমরা কি শিখতে পেরেছি? আসলে গত 16 বছরের দুঃশাসন এবং এই রক্ত আমাদের কি কোনো শিক্ষা দিতে পেরেছে? রাজনৈতিক নেতাদের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই কোনো সিমটম কি আপনি দেখতে পাচ্ছেন, না এখন একটা লেট ফ্যাসিজমের মধ্যে আমরা বসবাস করছি? শেখ হাসিনা যে ফ্যাসিজমের নতুন একটা মাত্রা দিয়েছে, সেটা নিয়ে গবেষণা অবশ্যই হওয়া উচিত এবং এটা দিয়ে গণতন্ত্রকে কিভাবে ফ্যাসিজমে রূপান্তর করা যায় সেটা একেবারে ভিন্নধর্মী একটা এক্সাম্পল বাংলাদেশ। গত 15 বছর 7 মাস 3টা রাজনৈতিক সরকার গঠন করা হয়েছে, 4টা 7 মাস ছিল যেহেতু। আপনি দেখেন, মজার ব্যাপার হচ্ছে এই 3টা টার্মে কিন্তু আমরা সো-কল্ড গণতন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তারপর আমরা বলছি এটাকে ফ্যাসিজম। ফ্যাসিজমের যেই একাডেমিক যেই ক্রাইটেরিয়াগুলো আমরা এতক্ষণ শুনলাম প্রত্যেকটা ছিল, কিন্তু সরকারটা ছিল কিন্তু গণতান্ত্রিক। সরকারগুলো কিভাবে গঠিত হয়েছে? গণতন্ত্রের লেজিটিমেট করা হয়েছে। এই লেজিটিমেট করার যে প্রক্রিয়াটা সারা বিশ্বে কি এক্সাম্পলটা আপনি খুঁজে পাবেন? সো এটা নিয়ে গবেষণা হওয়া উচিত। সো এই গবেষণায় নিশ্চিত ফ্যাসিজমের মধ্যে নতুন কিছু ডাইমেনশন যুক্ত হবে। এবং এটি তো রাজনৈতিক দলগুলোরও গবেষণা করা প্রয়োজন, তাদের রাজনীতি, তাদের গণতন্ত্র চর্চার জন্য। এবং আমি মনে করি বাংলাদেশ 54 বছরে এসেও আমাদের দেশের যেই আকাঙ্ক্ষা থেকে আমাদের মুক্তিযুদ্ধ, যে আকাঙ্ক্ষা থেকে আমরা আমাদের স্বাধীনতা, সেই জায়গাটাতে আমরা পৌঁছতে পারিনি। এই ব্যর্থতা দায় কিন্তু সব রাজনৈতিক দলকে নিতে হবে। রাজনৈতিক দলগুলোর আসলে পুরোটা করণীয় তো রাজনৈতিক দলের। আমি, আপনি, আমরা তো আসলে সমাজের সাধারণ নাগরিক, পার্ট অফ politics or part of the country, just a simple citizen, but প্রধান রোলটা কিন্তু আমাদের রাজনীতিবিদদেরকে পালন করতে হবে। আপনি দেখেন যে এই যে ফ্যাসিজমের যে বিষয়গুলো, এগুলো কোনো না কোনোভাবে আমাদের রাজনৈতিক দলের ব্যর্থতার কারণেই কিন্তু এসেছে। রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থে যে দেশপ্রেমের যেই কথাগুলো, তারা শেখ হাসিনার কথাই আপনি ধরেন, যখন শেখ হাসিনা কথা বলতো, আমি নিশ্চিত তার কথাগুলো যখন শুনতো কেউ, আমার মনে হয় যে একেবারে ফেরেশতার সমতুল্য কোনো গুণাবলী সম্পন্ন মানুষ যদি থাকে, তার কথার মাধ্যমে সে নিজেকে সেভাবে প্রমাণ করার চেষ্টা করতো। তো বাস্তবে কি দেখলাম? আমাদের দেশের রাজনীতিবিদদের ক্যারেক্টারটা কি এটাই, যে আমি মুখে যেটা বলবো বাস্তবে সেটার উল্টাটাই করব? তো এই জায়গাটা থেকে রাজনীতিবিদদেরকে বেরিয়ে আসতে হবে। এই যে এখন যে সংস্কারের কথাগুলো হচ্ছে, সেই সংস্কারগুলো সত্যিকার অর্থেই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। আবার সেই সংস্কারের কথা বলেও আবার নতুন ফ্যাসিজমের একটা। জামশেদ ভাই, সংস্কার কি কোনোদিন শেষ করতে পারবেন? এই প্রসঙ্গে আমি যাচ্ছিলাম। আজকে যে জিনিসটি অপরিহার্য, আগামী কালকে তো সেটি অপ্রাসঙ্গিক। এক্স্যাক্টলি, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সংস্কারের বিষয় কি, আমরা ইতিমধ্যে গত 53 বছরে যে ভুলগুলো আমাদের সামনে এসেছে, সেই ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে সেই ভুলগুলোকে শুধরাবো। সবচেয়ে বড় সংস্কার তো রাজনৈতিক নেতৃবৃন্দকে, রাজনৈতিক দলগুলোকে, এই যে গত 15 বছর 7 মাসের যে দুঃশাসন, সেই দুঃশাসন থেকে শিক্ষা নিতে হবে। এবং এটি সাধারণ মানুষের তো আসলে বোঝার বিষয় নেই, এটি সবচেয়ে বড় লেসনটা তো রাজনৈতিক দলগুলোর নিতে হবে। এবং এখান থেকে এই জায়গা থেকেই তো ঘুরে দাঁড়াতে হবে। আদৌ কি রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই অ্যাটিটিউড, সেই কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে? আপনি কি দেখছেন যে তারা কিছুটা হলেও সংশোধন হয়েছে?
সত্যি বলতে কি আমরা তো নাগরিক হিসেবে আশাবাদী থাকা উচিত। আমার মনে হয় কেন জানি যে এই শিক্ষাটা এবার একটা সুযোগ হিসেবে আসছে, এবং আমি মনে করি কিন্তু সুযোগ তো বারবার আসে না। সেই সুযোগটা এসছে, বারবারই আসছে বাংলাদেশের প্রেক্ষিতে। আমি 90 এর পরে আবার 90 এসছে, আমরা সেই সুযোগটা হাতছাড়া করেছি, আবার নতুন ভাবে 24 আসছে। আমার ধারণা এবার যে রাজনৈতিক যে শক্তিগুলো, আমরা তো আওয়ামী লীগ মোটামুটি আমরা আশা করি যে নিষিদ্ধ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের কর্মকাণ্ডের কারণেই জনগণ তাদেরকে বিতাড়িত করেছে। এই দেশ থেকে তারা জনগণ বিতাড়িত হয়েছিল 75-এ। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার যে লিবারাল ডেমোক্রেটিক যে অ্যাটিটিউড ছিল, সেই অ্যাটিটিউডের কারণে সে বহুদলীয় গণতন্ত্রের একটা সুযোগ হিসেবে আওয়ামী লীগকে আবার নতুনভাবে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। সেই সুযোগটা আওয়ামী লীগ যে নিতে পারেনি সেটার প্রমাণ কিন্তু 24। শেখ হাসিনা সে এই দেশের জনগণের মুখোমুখি হওয়ার সাহসটা পর্যন্ত পায়নি, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সো কাজী আওয়ামী লীগের চ্যাপ্টারটা আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগ আর এই দেশের রাজনীতি সেই চ্যাপ্টার ক্লোজ, কিন্তু যারা এই চ্যাপ্টারে আছে তাদের অ্যাটিটিউড কি? তাদের অ্যাটিটিউড এখন পর্যন্ত মনে হচ্ছে ভুল ভ্রান্তি তো থাকবেই, বাট কিছু ক্ষেত্রে আমাদের এই যে আওয়ামী লীগের যে শূন্যতা, সেই শূন্যতা পূরণের জন্য যে নতুন রাজনৈতিক শক্তিগুলো আমরা চাই যে নতুন একটা তারুণ্যের শক্তি আমাদের সামনে আছে, তারা যেন সফল হয়। এটা আমি ব্যক্তিগতভাবে আমি একজন না, তারা সফল হয়, কিন্তু ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও তো এই রক্তের উপর থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। শিক্ষা এখন পর্যন্ত তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে আপনি প্রান্তিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে কিছু ভুলভ্রান্তি হচ্ছে, সেটা আমার বিশ্বাস প্রত্যেকটা রাজনৈতিক দল এই জিনিসগুলোতে খুবই সচেতন। সরকারেরও এখানে ভূমিকা আছে। আপনি শুধু রাজনৈতিক দলগুলোর উপরে দায় চাপিয়ে দিবেন, আসলে কি অপরাধ। এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না, কিন্তু আপনি তো সরকারের তো এই দেশকে পরিচালনার দায়িত্ব কিন্তু আপনি আছেন। আমার কথা হচ্ছে যে অপরাধী কখনো নিয়ম মেনেই যদি সে চলবে তাহলে তো সে অপরাধী না। আপনি দেখেন বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের নেতৃত্বের জায়গা থেকে কিন্তু চেষ্টা আছে, কিন্তু তারপরেও অনেক ভুলভ্রান্তি হচ্ছে, যেই জায়গাগুলো আমাদেরকে আশাহত করে, যে আমরা ভয় পাই যে আবার সেই পুরাতন সংস্কৃতি ফিরে আসবে কিনা। আমি এই জায়গায় আস্থা রাখতে চাই, এই জন্য রাখতে চাই যে এখন পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বের জায়গাটাতে কিন্তু সবাই একমত। কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে, আমাদের মানসিকতার পরিবর্তন যদি না ঘটায় রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন, তাহলে কি সেই পুরনো পথকে আপনি? না, পরিবর্তন তো অবশ্যই প্রয়োজন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখানে আমাদের প্রত্যাশার জায়গাটাকে একটু লিমিট করতে হবে। আমরা যদি 24 পরবর্তী সময়ে এমনটা আশা করি যে একেবারে ওভারনাইট এক বছর 2 বছরের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে, অলিগার্ক নিয়ন্ত্রিত যে পলিটিক্স, সেখান থেকে তো আমাদের বেরিয়ে আসার অনেক বেশি জরুরি ছিল, সেটি আমরা অনেকটাই পারিনি। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার যে যারা সমর্থক গোষ্ঠী ছিল, একটি গোষ্ঠী কিন্তু অত্যন্ত সুকৌশলে আমাদের এই রাজনীতিতে ঢুকে পড়েছে বা নানানভাবে পুনর্বাসিত হচ্ছে। সেই বিষয়ে একটু প্রফেসর মেজবাউল আজম সওদাগরের কাছ থেকে শুনে আসি। মেজবা ভাই, এই কাজটি যদি ঠেকানো না যায়, তাহলে সেই হ্যাজিমনির হাত থেকে, যেই হ্যাজিমনি আমাদের দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিল, আমাদেরকে একটা ফ্যাসিবাদের দুঃশাসনের মধ্যে, জাতাকলের মধ্যে ফেলে দিল, তাহলে আমরা কই, নাগরিক বা রাষ্ট্র কোথায় মুক্তি পেল? এটার একটা থিওরিটিক্যাল ব্যাখ্যা আমি দিচ্ছি। থিওরিটিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে, এটাকে বলে যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট প্রসেস আমরা বলি আর কি। অর্থাৎ পলিটিক্যাল ডেভেলপমেন্ট, যেমন ধরেন আমার প্রত্যাশাটা কি আমাদের, যে ঠিক আছে শেখ হাসিনার একটা ফ্যাসিবাদী শাসন ছিল, তারপরে আমরা একটা বিপ্লবের মাধ্যমে সেই সরকারের পতন ঘটালাম, ঘটানোর পর পরের দিন থেকে সব একবারে ঠিক হয়ে গেল, সব কিছু ক্লিন, আমি রাস্তা দিয়ে হাঁটবো চকচকে পরিষ্কার, কোথাও কোনো মারামারি নেই, কোথাও কোনো দুর্নীতি নাই, কোথাও কোনো স্বেচ্ছাচারিতা নেই, কিচ্ছু নাই। আমাদের প্রত্যাশাটা হচ্ছে এটা। কিন্তু পলিটিক্যাল ডেভেলপমেন্টের যে প্রক্রিয়া, এটা নিজের দীর্ঘদিন থেকে যে গবেষণা হয়েছে, যে পলিটিক্যাল ডেভেলপমেন্টের দিকে কিভাবে একটা রাষ্ট্র যাত্রা শুরু করে, জার্নিটা কেমন, সেই জার্নিতে কি কি ধরনের বাধা আসে, রেসিস্টেন্স আসে, এবং কিভাবে সেটা কমব্যাট করা হয়, এই পুরো প্রক্রিয়াটার উপর যদি আপনি পড়াশোনা করেন, তাহলে আপনি সেই প্রক্রিয়ার আলোকে আমি বলবো যে বাংলাদেশ এই মুহূর্তে সঠিক পথে আছে। মেশিনের অনেকগুলো যন্ত্রাংশ চতুর্দিকে কাজ করে, কিন্তু কোনো একটা যন্ত্রাংশ দিয়ে একটু খারাপ হয়, মেশিনটার মধ্যে ডিস্টার্ব দেখা, গোটা মেশিনটা একটা ডিস্টার্ব দেখা দেয় আর কি। তো বাংলাদেশের পলিটিক্যাল ডেভেলপমেন্ট প্রসেসটাও কিন্তু এরকম, যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট যে হবে, পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে আপনার পলিটিক্যাল কালচার উন্নত হবে, আপনার পিসফুল ট্রান্সফরমেশন অফ পাওয়ার হবে, মানে রাজনীতির হাতে থাকবে, ইনস্টিটিউশনগুলো ফাংশন করবে, তারপর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব চমৎকার থাকবে। এই সব কিছু মিলে আমরা বলছি যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট হবে, নির্বাচন হবে, কারচুপি হবে না, ফেয়ার ফ্রি নির্বাচন হবে, এরকম।
তো এই কাজটা করতে গিয়ে তো কোন কোন যন্ত্রাংশ এখানে কাজ করে এটা আপনাকে দেখতে হবে। যন্ত্রাংশ কি? একটা হচ্ছে পলিটিক্যাল পার্টি, একটা পার্টস ধরেন এই পুরো মেশিনের। একটা হচ্ছে ইনস্টিটিউশনগুলো, অন্যান্য ইনস্টিটিউশন, এগুলো হচ্ছে একটা পার্টস। তারপরে যারা পলিটিক্যাল পার্টিসিপেশনে যারা অংশ নেয় জনগণ, তারা হচ্ছে একটা এখানে পার্টস। প্রেশার গ্রুপ, এটা হচ্ছে একটা পার্টস। ছাত্র জনতা, এটা বিপ্লবে যারা অংশ নিয়েছে তারা এখানে একটা অর্গান। এইভাবে অনেকগুলো জিনিস এখানে কাজ করে। আপনি যদি এখন খেয়াল করেন এবং আগের দিনের সাথে যে আপনি তুলনা করেন, যেমন দেখবেন বিএনপি থেকে মিডিয়া সেলের পেজটাতে আমি দেখলাম যে ওখানে বলা হচ্ছে যে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা হচ্ছে যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে, এবং এই চিহ্নিত করে তাদেরকে সম্পূর্ণরূপে বহিষ্কার করা। আচ্ছা, এর আগে আপনি এটা কখনো শুনেছেন? কিন্তু তারা ব্যবস্থা ভাই, এখানে আরেকটা ইস্যু। আমার প্রশ্ন হচ্ছে বিএনপি অথবা যে কোনো রাজনৈতিক দল তারা একেবারে সর্বোচ্চ পর্যায়ে থেকে কিন্তু তাদেরকে বহিষ্কার করছে, তাদের বিরুদ্ধে পানিশমেন্ট নিচ্ছে, তাদের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হচ্ছে নিয়ন্ত্রণে আসছে না কেন? না, নিয়ন্ত্রণে যদি আসবেই তাহলে তো সে অপরাধী না। এই যে আপনি বললেন যে দীর্ঘ একটা ফেসিজমের ভিতর দিয়ে যারা সুযোগ সুবিধা ভোগ করেছে তাদের তারা তো আবার ভোল পাল্টে আছে, ভোল পাল্টে তাদের মতো করে ঢুকে যাচ্ছে। দুইটা ইন্টেনশন এখানে। একটা হচ্ছে রাজনৈতিক দেশের স্টেবল অবস্থাটাকে ডিস্টেবিলাইজ করা, আরেকটা হচ্ছে যে এখানে তাদের নিজস্ব স্বার্থে কিছু অপরাধী হিসেবে আপনি কাকে ব্যবহার করতে পারেন। রাজনীতিতে অপরাধীদের ব্যবহার করা একটা প্রবণতা আমাদের অপসংস্কৃতির অংশ রাজনীতি। কথা তো ছিল আমরা এই জুলাইয়ের রক্ত এবং এই শহীদদের সামনে রেখে আমরা শিক্ষা নেব, আমরা বদলাবো, আমরা নিজেরা সংস্কার হব। রাষ্ট্র সংস্কারের তো প্রশ্ন পরে, আগে তো আমাদের রাজনৈতিক দলগুলোর সংস্কার অনেক বেশি জরুরি। ব্যক্তি পর্যায়ে যদি সংস্কার হওয়া না যায় তাহলে রাষ্ট্র সংস্কার করবেন কে, কিভাবে করবেন? সেটা হচ্ছে আমি যে বললাম যে তার যন্ত্রাংশগুলা চতুর্দিকে পলিটিক্যাল ডেভেলপমেন্টের যে ইয়েগুলো কাজ করতেছে কিনা, যে এজেন্টগুলো যারা পলিটিক্যাল ডেভেলপমেন্টে সহায়ক ভূমিকা পালন করে। আপনি দেখেন যে কোনো জায়গায় চাঁদাবাজি হচ্ছে, সেই চাঁদাবাজির বিরুদ্ধে কীরকম আওয়াজ তোলা হচ্ছে চতুর্দিকে, আপনি কি খেয়াল করেছেন? এটা পত্রপত্রিকা থেকে শুরু করে পলিটিক্যাল পার্টির সেন্ট্রাল লিডাররা কোনো ধরনের কোনো প্রশ্রয় দিচ্ছেন না। কিন্তু এতদিনের একটা অভ্যাস আপনি একদিনে চেঞ্জ করতে আপনি পারবেন না। তার মানে পলিটিক্যাল পার্টির লিডাররা এই ইনস্টিটিউশন যে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটা হচ্ছে জুলাই বিপ্লবের একটা অর্জন। সবাই কিন্তু বলছে, আজকে তারেক রহমান ঘোষণা দিয়েছে, সবাই সচেতন এটা নিয়ে কথা বলছে। আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি, আমার বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কোনো ধরনের ছাত্র সংগঠনগুলো এখন পর্যন্ত কোনো চাঁদাবাজি করেনি। আমি আপনাকে এটা মানে এক্সাম্পল হিসাবে আমি বললাম। এরকম অনেক জায়গায় হয়েছে কেউ চাঁদাবাজি করেনি। কয়েকদিন আগে আমার একটা এলাকায় পাটগ্রাম লালমনিরহাট, সেখানে একটা এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটার সাথে সাথে সেখানে কিন্তু দুজন বিএনপি নেতা, একজন আসাদুল হাবিব দুলু এবং ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, দুইজনে কিন্তু ইনস্ট্যান্ট এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং পার্টির যে সেন্ট্রাল হাইকমান্ড থেকে কিন্তু এই ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে এবং সাথে সাথে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। তো প্রত্যেকটা জায়গায় পলিটিক্যাল লিডাররা কিন্তু আস্তে আস্তে এই ডেভেলপমেন্টের দিকে কিন্তু যাচ্ছে। এইটাকে আপনাকে পজিটিভলি নিতে হবে। এর আগে কিন্তু কখনো আপনি 14 বছরে, গত 20 বছরে আপনি কখনো দেখেছেন, আপনি খেয়াল করতে পারবেন না যে চাঁদাবাজির বিরুদ্ধে কোনো দল ব্যবস্থা নিচ্ছে। কিন্তু সেই অপরচুনিস্ট গ্রুপটাকেও তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তারা তো ঢুকে পড়ছে। আপনি দেখেন যারা জুলাই বিরোধী কথা বলছে তাদের বিরুদ্ধে দেখেন, আপনি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেন জুলাই বিরোধী যারা কথা বলছে, জুলাইয়ের চেতনা বিরোধী কথা, তাদের বিরুদ্ধে কিভাবে জনমত সেটা আপনি দেখতে পারেন। ওখানে এক্সপেরিমেন্ট চালায় আপনি দেখেন যে কিভাবে সাধারণ জনগণের সাথে আপনি কথা বলেন সবাই। তো পলিটিক্যাল পার্টিগুলো আস্তে আস্তে এটা কিন্তু বুঝতে পারছে। জামশেদ ভাই, আমরা দেখছি যে হ্যাঁ, রাজনৈতিক দলগুলো তারা তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য চেষ্টা করছেন, নানান ধরনের উদ্যোগ আছে এবং তারা ব্যবস্থাও নিচ্ছেন। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যে শক্তিগুলো রাজপথে থেকে লড়েছে একেবারে জীবনের মায়া তুচ্ছ জ্ঞান করে, সেই শক্তিগুলোর মধ্যে অনৈক্য দেখা দিয়েছে এবং পরস্পরের দিকে যেভাবে কাদা ছড়াছড়ি করছে, সেটি তো ভালো কোনো বার্তা দিচ্ছে, খুবই অনাকাঙ্ক্ষিত। তাহলে এটি কেন হলো? জুলাই থেকে যখন এই আন্দোলনের শুরু, আমরা রাজপথে থেকে একেবারে সম্মুখ সারিতে থেকে আমরা বুদ্ধিজীবীরা, আমরা শিক্ষক, আমরা ছাত্র, সবাই তখন কারো কোনো ভেদাভেদ ছিল না, সবাই এক কাতারে আসতে পেরেছে। তখন সবার মাঝেই ছিল সেই ফেসিজমের যে একটা চিত্র, সেটা একটা মাত্র ইন্টারেস্ট ছিল, প্রত্যেকেরই কমন একটা ইন্টারেস্ট, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশকে মুক্ত করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে পরবর্তীতে এসে প্রত্যেকে এই ক্রেডিট নেওয়ার জায়গা থেকে যে যার মতো করে, বিশেষ করে আমি এই জায়গাটাতে আমাদের তরুণ ছাত্রদেরকে আরেকটু রেশনাল হতে বলবো। তাদের কিছুটা দায় আছে আমি মনে করি, কারণ এই ছাত্রদেরকে নিঃস্বার্থভাবে যেভাবে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ সমর্থন দিয়েছে, সেই মানুষগুলোই কিন্তু এখন তাদের সমালোচনা করে এবং তাদের
এই যে যে অনুপ্রবেশের যে জায়গাটা, অনুপ্রবেশের সুযোগটা কিন্তু তারাও কম বেশি হয়তো জেনে অথবা না জেনে তাদের ভিতরেও যাচ্ছে। এই যে যারা ছাত্রলীগ, যুবলীগ এই ধরনের মানে অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল, তাদের অনেকেই এখন তাদের এবং শেখ হাসিনার দুঃশাসনকে প্রলম্বিত করবার জন্য এক শ্রেণীর ব্যবসায়ীরা কিন্তু ফান্ডিং করেছে, তারাও কিন্তু গড্ডালিকায় গা ভাসাচ্ছে। এই যে আপনি দেখেন, কালো টাকা এমন একটা জিনিস, এই টাকা আপনি খারাপ কাজে ব্যবহার করবেন, আপনি ভালো কাজে ব্যবহার করার সুযোগ নেই। এই যে আমাদের ছাত্রদেরকে, এটা আমাদের অবশ্যই যারা বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ তাদের একটু মাথায় রাখতে হবে। তারা হয়তো বয়সে নবীন, তাদের ভুল থাকতে পারে, বাট এই যে জায়গাটা, এই যে কালো টাকা, তারপরে তাদের জনবল বৃদ্ধির জন্য, যেহেতু এখন প্রত্যেকটা স্টেক হোল্ডার কিন্তু যে যার অবস্থানে ফিরে গেছে। আপনি দেখেন জুলাই আগস্টের যে আন্দোলন, তখন কিন্তু কোনো দল ছিল না, এবং পলিটিক্যাল পার্টিসগুলা, রাজনৈতিক দলগুলো কিন্তু খুব কৌশলে পার্টি প্ল্যাটফর্মে আন্দোলনটা করেনি, ইচ্ছা করে এরা মানে হাইট রেখেছে। আপনি প্রত্যেকটা রাজনৈতিক দল শুধু এই ছাত্রদের নেতৃত্বটাকে সামনে রেখেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং জনবল এবং সাধারণ মানুষের যে সমর্থন, সেই জায়গা থেকে রোল প্লে করেছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা গেল কি, যে যার প্ল্যাটফর্মে চলে গেছে। এখন ছাত্ররা নতুন একটা রাজনৈতিক দল করতে গিয়ে তাদের কিছুটা এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে তাদের হয়তো জনবলের ঘাটতি, সেই ঘাটতি পূরণ করতে গিয়ে এই জায়গাটাতে একটা আমাদের মনে হয় খুব শার্প একটা অবজারভেশনের প্রয়োজন আছে, যে এই ঘাটতি পূরণ করতে গিয়ে তাদের যে জনবল বৃদ্ধি হচ্ছে, সেই জনবলগুলো আসলে কারা। জি, প্লাস এই যে আপনি যে কথাটা বললেন যে এখানে অর্থের একটা ব্যাপক প্রয়োজনীয়তা আছে, সেই অর্থটার সংস্থান থেকে হচ্ছে, এই জায়গাগুলো থেকে যদি আমরা একটু সচেতন হই, এবং সবগুলো রাজনৈতিক দল এখন যেভাবে পরবর্তীতে জাতীয় ঐক্য, রাজনৈতিক ঐক্যের জায়গাতে মোটামুটি সবাই একমত, পলিটিক্যাল কিছু র্যাটরি থাকে, সেটা তো থাকবেই। এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলো একেবারে মুখোমুখি, পিআর পদ্ধতি না ট্র্যাডিশনাল পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এই এমন বাস্তবতায় নাগরিক মনে কিন্তু একটা শঙ্কা দেখা দিয়েছে যে আদৌ কি প্রফেসর ইউনূস সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠান করতে পারবেন যেমনটি করতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলোর এই মুখোমুখি অবস্থানে। অনেক বড় প্রত্যাশা থেকে আমাদের এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে আর কি। বড় প্রত্যাশা কি, আমরা চাচ্ছি যে এই সব রাজনৈতিক দল একসাথে বসলো আর 5 মিনিটে সব সমাধান হয়ে গেল। আপনি দেখেন যে প্রত্যেকটা বড় বড় ইস্যুতে আস্তে আস্তে কিন্তু ঐক্যমত হচ্ছে। আপনি দেখেন পিআর পদ্ধতি কেউ বিপক্ষে আছে, কেউ পক্ষে আছে, এটার একাডেমিক অনেক ডিসকাশন হয়েছে, এবং শেষ পর্যন্ত কিন্তু একটা ঐক্যমতে আপনি আসবে। প্রত্যেকটাই জুলাই সনদ নিয়ে কি কথা হয়েছিল, প্রথমে অনেকেই বলতো এটা আবার কি জিনিস, এটা কেন দরকার। এখন কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করবে প্রত্যেকটা দল, এই বিষয়ে কিন্তু একমত। এখন ছোট ছোট বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে বিতর্ক হচ্ছে, এগুলো অবশ্যম্ভাবী ভাবে এটার একটা সমাধান আসবেই আলোচনার মধ্যে। এবং আপনি আশাবাদী? আমি আশাবাদী, 100% বাংলাদেশ আশাবাদী। নতুন যে যাত্রা, যে কাঙ্ক্ষিত অবশ্যই নতুন যাত্রা, কারণ আমরা ইয়াংদের সাথে প্রতিদিন মিশতেছি, তরুণ সমাজের সাথে। তরুণ সমাজের যে ভাবনা এবং তরুণ সমাজের পক্ষ থেকে যে রাজনীতিবিদদের প্রতি এক ধরনের প্রেসার তৈরি হয়েছে, এই প্রেসার কন্টিনিউ থাকবে, এটা কমবে না। এবং রাজনীতিবিদরা এই তরুণদেরকে অবজ্ঞা করে আর কোনো কিছু করতে পারবে, এটা আমি মনে করি। জি, জামশেদ আলম। আমি মনে করি যে রাজনীতিবিদদেরকে একটা জায়গায় একমত হতে হবে, আমরা যেই ক্ষমতায় থাকি, পরমত সহিষ্ণুতার জায়গাটা আমরা যেন প্রত্যেকের জায়গা থেকে রোল প্লে করতে পারি, মানে রিজিড না হয়ে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে। সিদ্ধান্তটা হয়তো আমরা সবসময় একেবারে একমত হয়ে নিতে পারবো না, বাট আলোচনার জায়গাটা রাখতে হবে, উন্মুক্ত রাখতে হবে। সবাই কথা বলবে, তার ভিত্তিতে ভালো এবং মন্দ দিক যেগুলো থাকবে আলোচনার ভিত্তিতে, যেটা আমাদের কাছে সবার কাছে গ্রহণযোগ্য মনে হবে, মেজরিটির কাছে গ্রহণযোগ্য। গণতন্ত্রে কখনো অ্যাবসলিউট একমত হয় না কেউ, তারপরেও দেখা যায় গ্রহণযোগ্য একটা মাত্রায় আমাকে সিদ্ধান্তটা নিতে হয়। তো আমরা যদি এই যে সংস্কার কমিশন অথবা বিভিন্ন আলোচনা আমরা দেখি, বিএনপির একজন লিডার সালাউদ্দিন সাহেব হয়তো বলেছেন, এটা একটা খুব যুক্তিসঙ্গত কথা। আমরা যদি সব কিছুতেই একমত হবো, তাহলে আলোচনার প্রয়োজনটা কি? বাস্তবতা হচ্ছে এই একটা জায়গায় আমাদেরকে মানে আলোচনার উইন্ডো ওপেন, আমরা আলোচনা করব, সবাই মিলে সবার অপিনিয়ন দিব, দেশের জন্য যেটা ভালো বৃহত্তর স্বার্থে আমরা সেটাকে মেনে নিব, সেটাই হবে আমাদের ভবিষ্যৎ রাজনীতির, আমি মনে করি, দিক নির্দেশনা। জি, ধন্যবাদ প্রফেসর জামশেদ আলম, ধন্যবাদ প্রফেসর মেজবাউল আজম সওদাগর, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয়ে পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক,
দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।